হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আইএমএফ এর সাথে ঋণের পরবর্তী কিস্তি নিয়ে দর কষাকষি। আইএমএফ প্রতিনিধি কৃষ্ণ শ্রীনিবাসন আজ থেকে ঢাকা ত্যাগ করার আগে বড় এক বিবৃতি দিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তারা কি নতুন কোনো শর্ত জুড়ে দিয়েছে? ক্ষমতার পালাবদলের ঠিক পরপরই এই দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে? ডক্টর ইউনূসকে নিয়ে কি নতুন কোনো আন্তর্জাতিক দায়িত্ব দেওয়া হচ্ছে, নাকি উপদেশকে হিসেবে থাকছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তারেক রহমানের গণহত্যা দিবসের ভাষণে বিশেষ ইঙ্গিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতিকে উদ্দেশ্য করে গণহত্যা দিবসে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ৭১-এর বিচার নিয়ে এমন কিছু কথা বলেছেন যার রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আজ গণহত্যা দিবসের আলোচনায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নতুন কৌশলের কথা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন প্রজন্মকে নিয়ে ঠিক কী পরিকল্পনা করছে প্রশাসন? ভারতের প্রতিনিধি দলের সাথে ঢাকার বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আজ ঢাকায় এসেছেন ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। অমীমাংসিত তিস্তা চুক্তিতে কি এবার কোনো অগ্রগতি হবে? নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বঙ্গভবনে এক রুদ্ধতার বৈঠক শেষে যে বার্তা এসেছে তাতে পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে। বাজাজ সিন্ডিকেট ভাঙতে আজ থেকে মাঠে নামছে বিশেষ টাস্ক ফোর্স। বড় কোনো ব্যবসায়ী গ্রুপের নাম কি এবার তালিকায় আসছে? কামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদীর। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভা স্পিকার ওম বিড়লা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারতের সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা আজ মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য জানান তিনি। ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠকে এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভেচ্ছা এবং শুভকামনা। এদিকে স্বাধীনতার ৫৫ বছরে বহু পূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন শফিকুর রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন তার বহু প্রত্যাশা আজও অপূর্ণ রয়ে গেছে। বিবৃতিতে জামায়াতের আমির বিশেষভাবে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্রনেতার গণ আন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশে একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। এই প্রেক্ষাপটে দেশবাসী আর কোনো স্বৈরাচারী আচরণে পুনরাবৃত্তি দেখতে চায় না। নাগরিকরা এখন ভয়ভীতহীনভাবে চলাফেরা ও মত প্রকাশের স্বাধীনতা চায়। ডক্টর শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে সরকারের অনীহা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৭০% নাগরিক গণভোটের মাধ্যমে এই সনদের পক্ষে মত দিলেও সরকার এটি বাস্তবায়নে টালবাহানা করছে, যা জনগণ মেনে নেবে না। এটি অবিলম্বে এই সনদ কার্যকরের দাবি জানান। এদিকে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়ার অধ্যাদেশ সরকারি দল গ্রহণ করবে। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়ার অধ্যাদেশ সরকারি দল গ্রহণ করবে। মঙ্গলবার সকালে সংসদে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতেই সংসদের বিশেষ কমিটির বৈঠক আজ। বৈঠকে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে তারা ধারণ করবেন। কিছু অধ্যাদেশ আছে যেখানে জুলাই যোদ্ধাদের যেই নামে অভিহিত করা হয়েছে এবং গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন ও অংশগ্রহণ করেছেন তাদের ইনডেমনিটি দেওয়ার বিষয় আছে, যেগুলোকে তারা গ্রহণ করবেন। আরও কিছু বিষয় আছে, যেমন বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নামে বিভিন্ন নামে সেগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলোকে তারা গ্রহণ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরও অনেক অধ্যাদেশ রয়েছে, সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করেই কোনটা কীভাবে গ্রহণ করা যায়
কোনটা সংশোধনী সহ গ্রহণ করা যায়, আবার কোনটায় পরে আরও সংশোধনী আনতে হবে, সেটা সেইভাবে ফয়সালা করতে হবে। এদিকে ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 56 অনুচ্ছেদের দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদের সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এদিকে দাবি উপাচার্যের সঙ্গে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM আবাদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। বুধবার উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল